স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। সারা দেশে গত কয়েকদিনে জামায়াত শিবিরের কর্মীদের হাতে আক্রান্ত হয়ে খবরের শিরোনাম হচ্ছে পুলিশ। 4 দিনে প্রকাশ্য ও চোরাগাপ্তা হামলার শিকার হয়েছেন শতাধিক পুলিশ সদস্য। আইনমন্ত্রীর গাড়িবহরও হয়েছে হামলা। জনসংখ্যা বহুল এই দেশে আইন শৃঙ্খলা রক্ষার কঠিন ভার পুলিশের কাঁধে। তাদের কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। এই বাহিনীর গতিশীলতার জন্য দরকার সমন্বয় ও সক্ষমতা নিশ্চিত করা। অথচ শিশু পরাগকে উদ্ধারের পর নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সমন্বয়ের বিষয়টি। শিশুটিকে উদ্ধারের প্রক্রিয়া নিয়ে পুলিশ ও র্যাবের মধ্যে রয়েছে দুই রকমের ভাষ্য। মুক্তিপণের মাধ্যমে পরাগকে উদ্ধার করা হয়েছে, র্যাবের এমন ভাষ্যের বিরোধিতা করেছে এসেছে পুলিশ বাহিনী থেকেই। এসব বিষয় এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জনাব হাসান মাহমুদ খন্দকার। তার সাথে আলাপচারিতায় আমরা খুঁজব কিছু প্রশ্ন উত্তর। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশের মতামত প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। জনাব হাসান মাহমুদ খন্দকার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। এছাড়া আমরা জানিয়ে রাখি আপনাকে যে আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান মামুন আবদুল্লাহ, খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদ এবং সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমানের সাথেও। জনাব হাসান মাহমুদ খন্দকার, অপহরণের 2 দিন পর উদ্ধার পেয়েছে শিশু পরাগ, এর জন্য আপনারা অবশ্যই অভিনন্দন পাবেন। কিন্তু একটা বিষয়ে খানিক বিভ্রান্তি তৈরি হয়েছে পাঠকের মনে, দর্শকদের মনে, যে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে মুক্তিপণ 50 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়েছে, অথচ আমরা খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখেই শুনেছি যে এরকম কোনো ঘটনা আসলে ঘটে না। আপনি যদি একটু বিষয়টা ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা অবশ্যই একটা আলোচিত বিষয় ছিল। আমরা নিজেরাও শুধু এই ব্যাপারটা আমাদেরকে উদ্বিগ্ন করে রেখেছিল এবং আমরা অহর্নিশ চেষ্টা করেছি। অবশ্যই আপনি যেটা প্রাথমিকভাবে বলেছেন যে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছিলেন এবং তাদের এই সম্মিলিত প্রচেষ্টার একটা ফল আমরা পেয়েছি। এবং আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল, প্রাথমিক লক্ষ্য ছিল পরাগকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা এবং সেটা কিন্তু হয়েছে। এবং এটা করার পথে একটা পেশাদারি প্রতিষ্ঠানের কিন্তু অনেক কৌশল অবলম্বন করে এবং সেই কৌশলগুলো অবলম্বন করা হয়েছিল। এবং আমি আবার বলি যে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল তাকে জীবন্ত উদ্ধার করা এবং সেটা প্রাথমিকভাবে কিন্তু হয়েছে। এরকম একটা আভিযানিক তৎপরতায় কর্মকাণ্ডে কিন্তু কিছু কিছু বিভ্রান্তিমূলক বক্তব্য আসতে পারে এবং আমি মনে করি এরকম একটা অসম্পূর্ণ বক্তব্য এসেছে এবং সেটা আমরা এখনো বলি যে এখন পর্যন্ত ওরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে একটা সুনির্দিষ্টভাবে যে মুক্তিপণের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে। বরং পুলিশি তৎপরতার মাধ্যমে, অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থার যে সাঁড়াশি তৎপরতা ছিল তার একটা ইতিবাচক প্রভাব পড়েছিল দুর্বৃত্তদের উপর এবং একটা পর্যায়ে সেটার আমরা ইতিবাচক ফল পেয়েছি এবং পরাগকে আমরা জীবন্তভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনি বলছেন যে মুক্তিপণের বিষয়টি ঠিক নয়, এ পর্যন্ত এটা প্রমাণ পাওয়া যায়নি, সুতরাং সেখানে অবশ্যই বলতে হবে যে এটা ঠিক না। আপনার কাছে আরেকটু এগিয়ে গিয়ে জানতে চাই যে এই ধরনের সমন্বয়হীনতা মাঝে মাঝে আমাদের চোখে পড়ে। আমাদের নিশ্চয়ই মনে আছে গৌতম হত্যার কথা। আমরা দেখেছি যে আলাদা আলাদা দুটি প্রেস কনফারেন্স করে র্যাব একজন হায়দারকে উপস্থিত করে, ডিবি আবার আরেকজন হায়দারকে উপস্থিত করেছিল একই আসামি হিসাবে। এই সমন্বয়হীনতাটা আপনি কিভাবে দেখেন? অনেকগুলো ঘটনার মধ্যে কিন্তু আপনি মাত্র দুটোর কথা বললেন, যেমন পরাগের একটা ঘটনা, একটা ভাষ্যকে নিয়ে একটা কথা বললেন এবং গৌতম হত্যার সময় দুটো বিপরীতমুখী বক্তব্য এসেছিল সে ব্যাপারে বললেন। এটা কিন্তু একটা ধারাবাহিক কিংবা স্বাভাবিক ঘটনা না, দুটোই আলাদা একটা ঘটনা। এবং আমি সর্বশেষ সেটা আমি বলছি, কারণ এটা অনেক পুরনো ঘটনা, ওটা আমার নতুন করে আনতে চাচ্ছি না এবং সেটা মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে। আমরা একটা সিদ্ধান্তে এসেছি এবং যেটা ইতিবাচক। পরাগের ব্যাপারে যেটা হয়েছে, একটা বক্তব্য এসেছে এবং আমরা এখনো বলছি যে আমাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই যে এরকম ঘটনা ঘটেছে এবং আমরা এখনো বিশ্বাস করি যে মুক্তিপণ ওইভাবে এখানে আদায় করা হয়নি কিংবা ওইভাবে মুক্তিপণের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে। যেটা আপনি বলছেন, আমি র্যাবের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, ওখানে যারা গোয়েন্দা অধিদপ্তরটা দেখেন তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং তারা বলেছে যে এরকম ভাষ্যটা একেবারে দিয়ে সত্য ভাষ্য এটা না এবং আমি মনে হয় যে এখানে একটা অসম্পূর্ণ ভাষ্য এটা হয়েছে। কিন্তু র্যাব কর্মকর্তারা আমাদেরকে টেলিভিশনেই বলেছেন যে মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে। আপনি চাইলে আমরা একটু ট্যাপটা দেখেও নিতে পারি। আমি এটা নিজেও জানি এবং আজকে সকালে ওটা আমার গোচরীভূত হয়েছে বিষয়টা এবং আমি বলেছি যে এটা আরেকটু বিশ্লেষণ করে আরো বেশি তথ্য নিয়ে তারপরে সে বক্তব্য পেশ করার জন্য এই মুহূর্তে বোধহয় সেটা নেই এবং আরেকটু দায়িত্বশীল ভাবে হতে পারে। তবে একটা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কিন্তু চাপের মুখে থাকে। এরকম একটা ঘটনা
এবং একটা লোমহর্ষক ঘটনা, যেখানে জাতি তাকিয়ে আছে যে কখন পরাগ উদ্ধার হবে জীবন্ত অবস্থায়। সুতরাং এইরকম চাপের মুখে যখন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কাজ করে, অবশ্যই তাদের প্রশিক্ষণ থাকে, পেশাদারিত্ব থাকে, তারপরেই কিন্তু ওই চাপের কথাটা উপেক্ষা করা যায় না। এবং এরকম কি কয়েকটা অসম্পূর্ণ ভাষ্য এসে যায়, যেটা গৌতম হত্যা সময় এসেছে, জি। আবার একইভাবে এখানেও এসেছে। আমার মনে হয় এটা একটু অন্যভাবে দেখতে হবে আমাদের, এবং এটা যাতে আর না হয় সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা অবশ্যই, অবশ্যই অবশ্যই। স্টেপ জি। নিচ্ছেন। আচ্ছা, আমরা যদি মানে গত 2-3 দিনের ঘটনা আসি, আমরা দেখেছি যে জামাত শিবিরের নেতা কর্মীরা জোটবদ্ধভাবে বিভিন্ন জায়গায় আপনাদের উপর আক্রমণ করছে, বিশেষ করে পুলিশ সদস্যরা আক্রমণের শিকার হচ্ছে। অবশ্য গতকাল আইনমন্ত্রীও আসলে রেহাই পাননি। তো এদের প্রতিরোধে পুলিশকে যথেষ্ট শক্তিশালী সামর্থ্যবান মনে হয় কিনা, প্রশ্নটি আসলে এই কারণে যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছি যুবলীগের একটি সভাতে গিয়ে যে জামাত শিবিরকে প্রতিরোধ করার জন্য। এটা কি পুলিশের প্রতি সামর্থ্য এবং শক্তির আস্থাহীনতা থেকে এটি বলা হয়েছে না, কিনা? আমি প্রথমটা বলি যে ঘটনাগুলো যেভাবে ঘটে যাচ্ছে, এটা আমরা ধরেই নিচ্ছি যে একটা একেবারে পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটনা হচ্ছে, এবং যারা ঘটাচ্ছে তারা একদম নির্দ্বিধায় দুর্বৃত্ত, এবং এটা একটা দুর্বৃত্তপনা, এটা একটা অপরাধীমূলক কর্মতৎপরতা, এবং সেখানে শিকারে পরিণত হয়েছে পুলিশ। এভাবে কিন্তু দেখতে চলবে না। পুলিশের যে কাজের বৈশিষ্ট্য, সেটা সবসময় কিন্তু একটা ঝুঁকিপূর্ণ কাজ। এটা সবসময় যে সেই ঝুঁকিটার মধ্যে আমি একেবারে থাকবো না, সেটা কিন্তু ঠিক না। যেমন আমরা এখন যে সব দুর্বৃত্তদের মুখোমুখি হচ্ছি, বাংলাদেশ পুলিশের একনিষ্ঠ সদস্যরা যেসব দুর্বৃত্তদের মুখোমুখি হচ্ছে এই কয়েকদিন ধরে, আমি মনে করি যে তাদের সেখানে কিন্তু এখানে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হচ্ছে, যেটা আমরা উপেক্ষা করতে পারছি না। এখানে কেউ কেউ আহত হচ্ছে, কিন্তু সেই আহত হওয়ার বিষয়টিকে যদি আপনি মনে করেন এটা আমাদের দুর্বলতা, এটা ব্যর্থতা, কিংবা পুলিশ এটা পারছে না, এটা কিন্তু ঠিক না। বরং তারা এই সাংঘর্ষিক অবস্থার মধ্যে সম্পৃক্ত হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে। আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, আমি মনে করি অবশ্যই তিনি সঠিক কথা বলেছেন। তিনি আহ্বান জানিয়েছেন জনগণের সম্পৃক্ততার জন্য। জনগণকে সম্পৃক্ত করতে হবে এই সব দুর্বৃত্তদের বিরুদ্ধে, যারা ধর্মকে ব্যবহার করে, কিংবা একটা মতবাদকে ব্যবহার করে, কিংবা একটা ইস্যুকে ব্যবহার করে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। এবং এইটা পুলিশের সাথে যদি জনগণের ওই সমর্থনটা থাকে, যেমন আমরা এখানে আমি বলতে পারি যে কমিউনিটি পুলিশিং আমরা কেন আনছি, এই কথাটা কেন আসছে। কমিউনিটি পুলিশিং, ইট ইজ এ পুলিশিং বাই কমিউনিটি। তা অর্থাৎ জনগণকে সম্পৃক্ত করে পুলিশের দায়িত্বর কিছু অংশ, কিংবা সেই দায় দায়িত্বের কিছু অংশ তাদেরকেও আমরা কিন্তু করতে বলছি। যে ছোটখাটো ঘটনা আপনারা দেখেন, কিংবা আমাদের কোনো বড় উদ্যোগকে, মহৎ উদ্যোগকে আপনারা সমর্থন করেন, ওই ধরনের উনি কিন্তু একটা ডাক দিয়েছেন যে এইসব প্রতিরোধের মুখে। এটা একটা একটু মানে ভয়ঙ্কর মনে হয় কিনা, আমার ব্যক্তিগতভাবে ভয়ঙ্কর মনে হয় হচ্ছে এই কারণে, কারণ আমি যদি কাউকে অপছন্দ করি, আমি বলতে পারি যে উনারা এই জায়গায় আছেন এবং আপনাদেরকে সেভাবে সম্পৃক্ত করতে পারেন। এটা সাধারণ জনগণকে তো সম্পৃক্ত করাটা এটা ঠিক কিনা? না, এই জন্য না, যে যিনি খবর দেবেন, মনে করেন একটা দায়িত্বই পড়লো আমাকে একটা গোপন তথ্য দেওয়ার জন্য, উনি যে আহ্বানগুলো জানিয়েছেন যে আমাদের সাহায্য করেন তথ্য দিয়ে, কিংবা আমাদের সাহায্য করেন আমরা যে আভিযানিক তৎপরতা চালাচ্ছি তখন আমাদের সহযোগিতা করেন, এইভাবে। তো একটা তথ্য যদি আপনার ভুল তথ্য দেওয়া হয়, ভিত্তিহীন তথ্য দেওয়া হয়, কিংবা সহযোগিতায় যদি কোনো সন্দেহ থাকে, সেটা কিন্তু আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কিন্তু বিশ্লেষণ করে নিতে হবে কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য না। কিন্তু তার মানে এইটা না যে জনগণের সম্পৃক্ততা থাকবে না আমাদের এই মহৎ উদ্যোগে, কিংবা আমাদের জনসেবামূলক কর্মতৎপরতায় জনগণের সম্পৃক্ততার কথা কিন্তু বারবার বলা হচ্ছে, এবং সেইটা ধারাবাহিকতা কিন্তু উনি বলেছেন। এটা এরকম না যে উনি কোনো একেবারে একটা গোষ্ঠীকে চিহ্নিত করে বলছেন যে আসেন আমরা সবাই মিলে এটা করি। উনি বলছেন যে যেখানে জামাত শিবির আসছে তাদেরকে আপনারা প্রতিরোধ করুন। আপনারা বলতে কিন্তু বৃহৎ অর্থে কিন্তু মানে সমস্ত জনগণ, অবশ্যই যুবলীগের একটা সমস্ত জনগণই যদি প্রতিরোধ করে, আপনি বাংলাদেশের পুলিশের সবচেয়ে মেধাবী কর্মকর্তাদের একজন, আপনার কাছে কি মনে হয় না যে জনগণের হাতে এই পুলিশিং এর দায়িত্বটা দিলে বা পুলিশিং এর এই সহযোগিতার আহ্বানটা জানালে এটাতে কিছু বিভ্রান্তিকর এবং কিছু অন্যায় আমি ওইভাবে মনে করছি না, কারণ উনি যাদেরকে বলছেন এবং যেভাবে বলছেন সেটা হচ্ছে তাদের কাছ থেকে সহযোগিতা চাওয়ার জন্য। এটা এরকম না যে তারা একেবারে আক্ষরিকভাবে পুলিশের দায়িত্ব পালন করবেন। এই সহযোগিতাটা কিন্তু দরকার, এই সমর্থনটা দরকার। আজকে আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে, আমি খুব শ্রদ্ধার সাথে বলছি যে এই যে বিগত কয়েকদিন ধরে যে ঘটনাগুলো ঘটলো, যে দুর্বৃত্তপনা আমরা লক্ষ্য করছি, এবং সমাজে যে অশুভ শক্তির একটা অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে দেখবেন দুটো শক্তি কিন্তু আমাদের সাংঘাতিকভাবে উৎসাহিত করছে।
আমি ব্যক্তিগতভাবে একজন পেশাদার আইন প্রয়োগকারী সদস্য হিসেবে বলছি, প্রথম হচ্ছে মিডিয়া। মিডিয়া কিন্তু আজকে পর্যন্ত যে ভূমিকা পালন করছে, এটা কিন্তু এই অশুভ তৎপরতার বিরুদ্ধে তারা কিন্তু এক কাটা হয়েছে। এখানে কেউ কিন্তু দ্বিমত পোষণ করছে না, 1 নম্বর। 2 নম্বর, জনগণের কাছ থেকে যে স্বতঃস্ফূর্ত সমর্থন এবং যে আমি মনে করি যে ধরনের এদের প্রতি ঘৃণা প্রদর্শন হচ্ছে, এটা কিন্তু আমাদের উৎসাহিত করছে। এই দুটো শক্তি কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রণিধানযোগ্য একটা বিষয়। এবং আমি মনে করি যে আমরা যারা কাজ করি মাঠে ময়দানে এবং এরকম একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে, তাদের জন্য কিন্তু একটা উৎসাহের ব্যাপার, এটাও কিন্তু কম বড় ব্যাপার না। এবং এইরকম উৎসাহের সহযোগিতার জন্য কিন্তু মন্ত্রী মহোদয় ডাক দিয়েছিলেন। আপনি যদি, আমি অবশ্য জানি না যে এইটা পরে আর নতুন করে জটিলতা সৃষ্টি করবে কিনা, আমার মনে হয় না, মানে আমরা তো বাংলাদেশ একটি ছোট দেশ, লোক বেশি, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কোনো অভিযোগ করার ক্ষেত্রে তাকে বলে দিব কিনা যে সে ওই ধরনের কর্মকাণ্ডে জড়িত। আমরা অতীতে যেরকম দেখেছি। আপনি ইস্যুটাকে কিন্তু দেখতে হবে এখানে। উনি কিন্তু যে ঘটনাটাকে লক্ষ্য করে এই মন্তব্যটা করেছেন, সেই ঘটনাটা কিন্তু একেবারে নিরঙ্কুশভাবে একটি অপরাধমূলক কর্মতৎপরতা। এখানে কিন্তু রাজনীতি ওইভাবে কিন্তু আসছে না। এখানে যদি ওই রকম সাংঘর্ষিক রাজনীতির কথা হতো, তাহলে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হতো। এখানে যেটা হয়েছে, আমি যেটা মনে করি যে একেবারে একটা অশুভ শক্তির অশুভ তৎপরতার বিরুদ্ধে জনগণের সমর্থন উনি চেয়েছেন। আমি তো মনে করি না এখানে ওই ধরনের সহযোগিতা সমর্থন চাওয়া বাঞ্ছনীয় না, আমার মনে হয় না। জাস্ট একটা একাডেমিক কৌতূহল থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে যদি জামাত শিবিরের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ না করা হয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সকল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয় থাকে, কিন্তু যদি এটা নিষিদ্ধ না করা হয়ে থাকে, তাহলে কি এই ধরনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী জানাতে পারেন যেখানে জামাত শিবির সেখানে প্রতিরোধ করবে? না, আমি কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো অর্গানাইজেশনের এগেইনস্ট এই কথাটা বলছি না। ওনার যে মন্তব্য, আমি যতটুকু বুঝতে পেরেছি, উনি কিন্তু এই অপতৎপরতার বিরুদ্ধে বলছেন। এখানে কোনো মতবাদ কিংবা কোনো রাজনীতির বিরুদ্ধে উনি বলছেন না। কিন্তু আপনি যদি মনে করেন যে ঢাকা শহরে আমরা যদি মাদকের বিরুদ্ধে যে সংগ্রামে লিপ্ত হয়েছি, মাদক বিরোধী আমরা অনেক কাজ করছি, এবং আমরা বলি যে আমরা যদি এককভাবে কাজ করি এত বড় সমস্যার আমরা সমাধান করতে পারবো না। আজকে বাংলাদেশে মাদকের উদাহরণটা দিয়ে ভালো করেছেন হাসান ভাই। আমি যদি বলি মাদকটা বাংলাদেশে আইনে এটা নিষিদ্ধ বিষয়, আমি যে জায়গাটাতে আসছিলাম, জামাত শিবিরের যে কর্মকাণ্ড বা জামাত শিবিরের যে রাজনৈতিক, সেটা কিন্তু বাংলাদেশ আইনে এখনো নিষিদ্ধ নয়। জি, আমরা এটা বলতে পারি কিনা? আপনি কর্মকাণ্ডের ক্ষেত্রে বা তাদের অশুভ তৎপরতার ক্ষেত্রে তো সেটা বাংলাদেশের সাধারণ আইনে আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলবেন, তিনি কিন্তু ফৌজদারি কার্যবিধির নিরিখে বলেন, এবং ওনার বক্তব্যে দেখবেন উনি ফৌজদারি কার্যবিধির কথা উল্লেখ করেন একদম সুস্পষ্ট ভাবে। উনি বাংলাদেশ দণ্ডবিধির কথা উল্লেখ করেন, কারণ এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু ফৌজদারি অপরাধ হয়েছে, এবং সেই ফৌজদারি অপরাধ এবং অপতৎপরতা বন্ধ করার জন্য এটার যেহেতু বৈশিষ্ট্যটা একটু ভিন্ন ধরনের, তারা যেভাবে কাজ করছে, যে দুর্বৃত্তপনায় লিপ্ত, তারা যে অপতৎপরতার সঙ্গে লিপ্ত, সেখানে উনি পুলিশের পাশাপাশি জনগণের সমর্থন কিন্তু উনি চেয়েছেন। ফৌজদারি কার্যবিধির কথা বলেও আমার আরেকটু কৌতূহল হলো যে ভবিষ্যতে কোনো অপরাধ করা হবে ওরকম কোনো নির্দেশ করা যায় ফৌজদারি কার্যবিধিতে? ধরেন আমি যদি বলি যে উমুকে একটা অপরাধ করতে পারেন, আপনি ওনাকে প্রতিরোধ করুন, এটার কি কোনো সুযোগ আছে? না না, ব্যাপারটা কিন্তু ওরকম না। অবশ্যই আপনি যেটা বলেন খুব চমৎকার একটা কথা বলেছেন। সিআরপিসি তে কিন্তু আছে যে জনগণ পুলিশকে কিন্তু সাহায্য করতে বাধ্য প্রায়, এটা কিন্তু শ্যাল কথা লেখা আছে ইংরেজিতে। সুতরাং আপনি যদি আইনের কথা বলেন, একটা কথা বলেছেন, সিআরপিসি তে কিন্তু আছে যে জনগণ পুলিশকে কিন্তু সাহায্য করতে বাধ্য প্রায়, এটা কিন্তু শ্যাল কথা লেখা আছে ইংরেজিতে। সুতরাং আপনি যদি আইনের কথা বলেন, উনি যেটা বলছেন, উনি কিন্তু যথেষ্ট, আমার মনে হয় লেখাপড়া করে কথাগুলো বলেছেন, যে উনি জনগণকে কিন্তু সম্পৃক্ত করার চেষ্টা করছেন, এবং প্রকারান্তরে জনগণও কিন্তু সম্পৃক্ত হতে বাধ্য না হলেও এটা তাদের উপর অর্পিত দায়িত্ব, নাগরিক দায়িত্ব। আমাদের যেমন অর্পিত দায়িত্ব আমরা পালন করছি বাংলাদেশ সিআরপিসির মাধ্যমে কিংবা পিআরবির মাধ্যমে, ঠিক তেমনি ভাবে জনগণও কিন্তু পুলিশের এইসব অশুভ শক্তির বিরুদ্ধে তাদের যে সংগ্রাম, তাদের যে তৎপরতা, সেটাকে কিন্তু সমর্থন করার জন্য উনি বলছেন। আমি মনে করি না যে এইটা খুব একটা বিতর্কিত একটা বিষয় হিসেবে, আমি তো মনে করি যে এটা আমাদের জন্য, আমি বিতর্কিত বলবো না, কিন্তু বিষয়টি তর্কিত, এতে কোনো সন্দেহ নাই। মানে এটা নিয়ে একটা একাডেমিক তর্ক, একাডেমিক আলোচনা হতে পারে, এবং আমি মনে করি যে এখন কিন্তু সময় এসেছে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার, যে জনগণের সম্পৃক্ততা আমরা কোন পর্যায়ে চাচ্ছি। কারণ
আজকে থেকে মনে করেন 20 বছর আগে কমিউনিটি পুলিশিং কিন্তু এত একটা বহুল আলোচিত বিষয় ছিল না। আজকে সমসাময়িক কালে আমরা যদি পেশাদার আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে বলি, আমরা কিন্তু বারবার বলছি কমিউনিটি পুলিশিং। কেন বলছি? কারণ একটা প্যারাডাইম শিফট হয়েছে। এই পুলিশ কিন্তু একটা ফোর্সের পুলিশ না, শক্তি প্রয়োগের পুলিশ না। এই পুলিশ হচ্ছে জনসেবামূলক কর্মতৎপরতা পরিচালিত করার একটা শক্তি। সেই শক্তি কিন্তু এখন ফোর্স থেকে রূপান্তরিত হয়েছে সার্ভিসে। আমরা ওই জন্য বলছি আমরা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, এবং সেই সেবাধর্মী প্রতিষ্ঠানের আদর্শে যদি আপনি কাজ করেন, অবশ্যই সেখানে জনগণের সম্পৃক্ততা, তাদের আগ্রহ থাকতে হবে। জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। তবে জনগণের সম্পৃক্ততার মধ্যে আমরা তো শুভ এবং অশুভর পার্থক্যটা কিভাবে করব সেটা নিশ্চয়ই প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরা সেটা নিশ্চিত করবে। অবশ্যই। হাসান মাহমুদ খন্দকার আমাদের ঢাকার বাইরে থেকে আমাদের আবাসিক প্রধান এবং আমাদের প্রতিনিধিরা আপনার জন্য অপেক্ষা করছেন। আমি এই পর্যায়ে কথা বলছি চট্টগ্রামের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহর সাথে। জনাব মামুন আব্দুল্লাহ, আপনার যদি আপনার প্রশ্নটি আপনি করবেন তার আগে আমাদের একজন দর্শক আক্তার উনি চিরং থেকে প্রশ্ন করেছেন আইজি স্যারকে। কোশ্চেন হলো যে ছাত্রলীগের সাথে ছাত্রলীগ যে বিভিন্ন ধরনের দুষ্কর্যগুলি করছে তার ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আপনি আপনার প্রশ্নটি একটু করেন যেন মামুন ভাই, তাহলে একসাথে উনি দুটি বিষয় নিয়ে কথা বলতে পারবেন। মামুন ভাই। ধন্যবাদ খালেদ ভাই। আপনার মাধ্যমে আমি আইজি মহোদয়কে বলতে চাই, আমার দুটো জানার বিষয় আছে। একটা বিষয় হলো যে অতি সম্প্রতি যে জামাত শিবির পুলিশকে লক্ষ্য করে যে হামলা চালাচ্ছে, এখানে পুলিশকে অনেকটা অসহায়ের মতো মার খেতে দেখা গেছে। অনেকটা বলা যায় নিষ্ক্রিয় ছিল পুলিশ। এটা আমি নিজেও মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি। আমি দেখেছি একজন পুলিশ কর্মকর্তা অস্ত্র হাতে দৌড়াচ্ছেন, তার পিছনে লাঠি নিয়ে 7-8 জন লোক তাকে তাড়া করছে। এটা খুবই আমাদের জন্য দুর্ভাগ্যজনক, আমাদের জাতির জন্য। এটা কি পুলিশের কোনো কারণে মনোবল ভেঙে গিয়েছে কিনা? এক। দ্বিতীয় প্রশ্ন হলো এই যে আমাদের যে পুলিশ রাজনৈতিক হাতিয়ার অথবা রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করছে কিনা। যদি আমাদের আইজি মহোদয় বলে থাকেন যে না করছে না, তাহলে আমার প্রশ্ন আছে। আর যদি বলে করছে তাহলে প্রশ্ন নাই। যদি না হয়ে থাকে প্রশ্নটা, তাহলে আমি বলবো রামুর ঘটনাটা নিয়ে। রামুর যে সরকারি, আপনি জানেন সরকারি একটা কমিটি হয়েছে, এই কমিটি 96 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদনের কপি এখন আমার হাতে আছে। এখানে বলা হয়েছে যে 205 জনকে চিহ্নিত করা হয়েছে। আমরা জানি এই পর্যন্ত 107 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে একজনও কিন্তু জামাত, একজনও কিন্তু আওয়ামী লীগের নেই। অথচ রিপোর্টের প্রথম পৃষ্ঠায় বলা হয়েছে যে ফারুক, আমি একটু পড়ি একটা লাইন, ফারুকের দোকান থেকে বের হয়ে সাদ্দাম হোসেন, হাফেজ আহমেদ, আপেল ভুট্টু, আব্দুল মালেক সহ আরও কয়েকজন জড়ো হয় এবং উত্তম বড়ুয়ার কর্তৃক কোরআন অবমাননা মর্মে সংবাদ প্রচার করে এবং লোকজনকে সংগঠিত করে। আরেকটা জায়গায় আছে সাংবাদিক নুরুল ইসলাম মোটর সাইকেলে চড়ে মিছিলের নেতৃত্ব দিতে থাকেন। এই নুরুল ইসলাম কিন্তু এখনও গ্রেপ্তার হননি, কারণ নুরুল ইসলাম ওখানকার স্থানীয় যিনি উপজেলা চেয়ারম্যান আছেন, আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান, উনি সোহেল সরওয়ার, ওনার খুবই ঘনিষ্ঠ, ওনাকে এখনও গ্রেপ্তার করা হয় নাই। আর সাদ্দাম হোসেন উনিও গ্রেপ্তার হননি, এবং বাবু, যাকে জিন বাবু নামে পরিচিত, এরা সবাই আওয়ামী লীগের। যে 107 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু সরকারি কমিটি যাদেরকে অভিযুক্ত করেছে আওয়ামী লীগ দলীয় একজনও গ্রেপ্তার হয়নি। এই ব্যাপারে আমি আইজি মহোদয়ের কাছে। জি মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। মামুন ভাই স্পেসিফিক দুটি প্রশ্ন করেছেন, একটি হচ্ছে যে পুলিশকে একটু দুর্বল মনে হচ্ছে কিনা, আরেকটি আপনি শুনেছেন যে ওইখানে আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করা হয়নি কিনা। আমার একটি প্রশ্ন আছে এই সম্পর্কে যে রামুর ঘটনা নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সহ অনেকেই আসলে রামু এবং উখিয়াতে পুলিশের একটা নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন, এবং আপনিও পরবর্তীকালে শাস্তি দিয়ে তাদেরকে দেখিয়েছেন তারা আসলে নিষ্ক্রিয়ই ছিল। এর কারণটাও যদি একটু বলতেন, এই তিনটি বিষয় নিয়ে। আমি প্রথম প্রশ্নটা বলি, উত্তরটা যে অসহায়ত্ব যেটা বলছেন, এটা আমি মনে করি যে শব্দটাই ব্যবহার করা ঠিক না এই মুহূর্তে। যে পুলিশ ওখানে অসহায় ছিল, পুলিশ ওখানে দায়িত্ব পালন করতে গেছে, এবং একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে একজন আঘাতপ্রাপ্ত হতেই পারে। সাংঘর্ষিক পরিস্থিতিতে সে যে কৌশল অবলম্বন করেছে নিরাপত্তার জন্য, সেটা সে নিতেই পারে। সেখানে তাকে আপাত দৃষ্টিতে অসহায় মনে হতে পারে, কিন্তু সে কিন্তু আক্ষরিকভাবে তার দায়িত্ব পালন করছে, এবং দায়িত্ব পালন করার এন্ড রেজাল্টটা কি সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, যে সে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে কিনা। এটার জন্য কিছু তাকে আহত হতে হয়েছে। এটা আমাদের পেশার, আমি বলেছি আগেই যে একটা বৈশিষ্ট্য, যেটা ঝুঁকিপূর্ণ পেশা, এবং ওই রকম সাংঘর্ষিক পরিস্থিতিতে এরকম সম্ভাবনা থাকে। কিন্তু অসহায়ত্ব কিংবা সে ভীরুতার পরিচয় দিয়েছে এরকম কিন্তু প্রমাণ ওখানে পাওয়া যায় না এই ধরনের ব্যাপারে। সে আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। আমি তো মনে করি যে এইটা দিয়ে আমরা মাথা উঁচু করে বলতে পারি যে সমাজে আমরা যে ভূমিকাটা পালন করছি এবং আমার যে ত্যাগ, আমার
একজন সাধারণ সদস্যের যে ত্যাগ, সহনশীলতা। সেটা সহনশীলতা তো অবশ্যই, সহনশীলতা, ধৈর্য, এবং সে যে একটা গণতান্ত্রিক সরকারের, গণতান্ত্রিক পরিবেশের একটা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, সেটাও কিন্তু সে প্রমাণ করছে। যে প্রাথমিক পর্যায়ে কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় সেদিন বলছিলেন যে সহনশীলতা প্রদর্শন করেছে, ধৈর্য প্রদর্শন করেছে, এবং আমরাও বলছি, এবং আমাদের পেশাতে কিন্তু এটা আছেও, যে আপনারা এক পর্যায়ে যে আপনার শক্তি প্রয়োগ করবেন এবং কোন পর্যায়ে যে শক্তি প্রয়োগ করবেন, কতটুকু করবেন, এটাও কিন্তু লিপিবদ্ধ করা আছে। কিন্তু এইরকম দায়িত্ব পালন করার জন্য মাঝে মাঝে আপনাকে আঘাতপ্রাপ্ত হয়ে ওই ত্যাগ স্বীকার করে কিন্তু ওই দায়িত্বটা পালন করতে হয়। আমি এই জন্য কথাটা বললাম যে আমরা যদি এখন ওইভাবে কথা বলি যে এইরকম অপতৎপরতায় লিপ্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আমি যে চেতনা নিয়ে কাজ করব, বাংলাদেশ পুলিশ 25শে মার্চ কালো রাত্রি 1971 সালের সেইখান থেকে সৃষ্ট একটা বাহিনী, কিন্তু সেই আদর্শের ধারক কিন্তু এই বাংলাদেশ পুলিশ। এবং আজকে সেই স্বাধীনতার মূল মন্ত্র এবং স্বাধীনতার আদর্শ নিয়ে উজ্জীবিত হয়ে কিন্তু এই পুলিশ দায়িত্ব পালন করছে। এটা কিন্তু আপনাকে ওইভাবে দেখলে চলবে না। জি। এবং সেখানে সে আঘাতপ্রাপ্ত হয়ে কাজ করতে পারে, কিন্তু সে অসহায় বোধ করবে এবং সে ভীরু হয়ে কাজ করবে, এরকম দুর্বৃত্তদের বিরুদ্ধে আমি মনে করি না পুলিশের সদস্যরা এইরকম চেতনা নিয়ে তাদের দায়িত্ব পালন করছে। এবং সেই কারণে আমি বলতে চাচ্ছি যে অসহায়ত্ব কিন্তু ওখানে ছিল না, তার দায়িত্ব পালন করার কৌশল হিসেবে সে ওইটা করতে পারে। কিন্তু সে আঘাতপ্রাপ্ত হয়েছে, ঠিকই আছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সে ওই কৌশল অবলম্বন করে ওইটুকু দায়িত্ব পালন করেছে, কিন্তু চূড়ান্তভাবে কিন্তু সে সফল হয়েছে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণে ছিল। রাইট। রামু উখিয়ার প্রশ্নে যদি একটু বলতেন রামু যে উখিয়ার কেন ব্যাপারে- আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করা হয়নি। আচ্ছা, আমি এখানে যেটা বলছি যে সেখানে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছেন, আমি জানি না সেই রিপোর্ট ওনার হাতেও আছে, সেটা কিভাবে গেছে আমি পুরোপুরি রিপোর্টটা পড়তে সক্ষম হইনি। আমাদের একটা নিজস্ব প্রতিবেদন ছিল, পুরো আমি দেশের বাইরে ছিলাম বলে পুরো রিপোর্টে পড়িনি, কিন্তু সেখানকার যে বিষয়গুলো, মূল বিষয়গুলো, সেগুলো সঙ্গে আমি ওয়াকিবহাল আছি। এবং একটা কথা মনে রাখতে হবে, রামুর এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা হয়েছে কিন্তু, এবং সেই মামলাগুলো কিন্তু তদন্ত হচ্ছে। এখানে উনি একটা কথা বলেছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সবিনয়ে একটা কথা বলবো, যে মামলায় আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কিংবা অমুক রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা এই ধরনের প্রবণতা, মানসিকতা আমার মনে হয় ঠিক না। যদি কোনো রাজনৈতিক দলের সদস্য না, মানে এটা একটু কাকতাল মনে হয় কিনা, কাকতাল মনে হয় কিনা, শুধু আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এরকম মনে হয় না, যেটা মন্তব্য করা হচ্ছে ওইভাবেই, কিন্তু আমার উপর আমি মনে করি একজন পেশাদার তদন্তকারী কর্মকর্তা একজন অপরাধীকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, তার বিরুদ্ধে সে প্রতিবেদন পেশ করবে। সেখানে সে আওয়ামী লীগের সদস্য হতে পারে কিংবা অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারে, সেটা কোনো কথা না। কিন্তু এখানে চূড়ান্তভাবে যেসব নাম এসেছে, এখনই কিন্তু সেই চূড়ান্ত রিপোর্ট আসেনি, অর্থাৎ এই মামলার তদন্ত কার্যক্রম এখনো শেষ হয়নি, এটা এখন তদন্ত চলছে। তদন্তাধীন একটা মামলার উপর কিন্তু এইভাবে বলা যায় না যে এখনো ওই ব্যক্তিরা আমাদের আওতার বাইরে আছেন কিংবা আমাদের সন্দেহের বাইরে আছেন কিংবা তারা সম্পৃক্ত কিনা। যদি সত্যি এই কারণে আমি এখানে মন্তব্য করতে চাচ্ছি না। অবশ্যই সম্পৃক্ত যদি হয়, এটা একটা ফৌজদারি অপরাধ হয়েছে, ফৌজদারি মামলা রুজু করা হয়েছে এবং সে মামলা তদন্ত হচ্ছে, সে মামলা তদন্ত নিরপেক্ষভাবে হোক, এটাই আমাদের নির্দেশনা তার উপর। এবং সদস্যের সরকারের কিন্তু একই নির্দেশনা যে মামলা তদন্ত যথাযথভাবে নিরপেক্ষভাবে হবে, আমরা সেটা চেষ্টা করছি। এবং আমি আশাবাদী যে মামলা তদন্ত সঠিকভাবে অবশ্যই। এবং প্রসঙ্গত আমি আরেকটা বলতে চাই, যেখানে সরকার প্রধান নিজেও বলেন যে সন্ত্রাসীর কোনো দল নেই, তো সুতরাং সেখানে কোনো কর্মতৎপরতা হলে সেই সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, যে গোষ্ঠীরই হোক না কেন, সে সন্ত্রাসী হিসেবেই পরিচিত হবে, সে অপরাধী হিসেবেই পরিচিত হবে। মানে আমি যেই জায়গাটাতে আসছি, দলেরই হোক না কেন, যে গোষ্ঠীরই হোক না কেন, সে সন্ত্রাসী হিসেবেই পরিচিত হবে, সে অপরাধী হিসেবেই পরিচিত হবে। মানে আমি যেই জায়গাটাতে আসতে চেয়েছিলাম যে একটা হচ্ছে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় ছিল, পুলিশের কর্মকর্তারা, সেটি পরে আমরা প্রমাণও পেয়েছি, তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আরেকটি হচ্ছে যে আপনাদের কাছে কোনো তথ্য ছিল না যে এরকম একটি সংঘবদ্ধভাবে এটি করা হতে পারে, এটা এক ধরনের ব্যর্থতা বলে আপনি মনে করছেন কিনা? আমি ওইভাবে বিষয়টা দেখবো না, কারণ আপনারা দেখেছেন আমরা কিছু কিছু ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছি এবং এইরকম একটা বড় ধরনের ঘটনা, অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে হ্যাঁ ব্যত্যয় থাকতে পারে, সেখানে অসম্পূর্ণতা থাকতে পারে দায়িত্ব পালনে, এবার ইতিমধ্যেই আপনারা সেটা আমরা প্রমাণও করেছি। তবে একেবারে আমরা ব্যর্থ হয়েছি
একেবারেই আমরা কিছুই করতে পারিনি, এটা বোধহয় ঠিক না। তবে এটা ঠিক যে সেখানে ব্যত্যয় এবং কিছু অসম্পূর্ণতা আছে এবং কর্মকর্তারা দায়ী আছেন। আমরা এখনো কিন্তু আমাদের তৎপরতা শেষ করিনি, সুতরাং এটা এখনো চলছে, আমাদের কার্যক্রম এখনো চলছে, অনুসন্ধান এখনো চলছে এবং যেসব কর্মকর্তা এখানে জড়িত আছেন তাদের ব্যাপারে কিন্তু এখন আরো বিস্তারিত ভাবে আমরা তদন্ত করছি। সুতরাং এটা বললে হবে না যে আমরা উপেক্ষা করছি ব্যাপারটা। অবশ্যই এত বড় ঘটনায় যদি কারো দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা ধরা পড়ে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আমরা একটু খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের কাছে জানতে চাইবো যে সোহেল ভাই, খুলনাবাসীর কি প্রশ্ন আমাদের আইজি মহোদয়ের কাছে, যে আমরা কি চেয়েছিলাম এবং কি পেয়েছি, আশা এবং পাওয়ার মধ্যে কোনো বড় ধরনের তফাৎ থেকে যাচ্ছে কিনা? জনাব সোহেল মাহমুদ, খুলনাবাসীর প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ খালেদ ভাই। আসলে খুলনাতে আমি বেশ কিছু মানুষের সঙ্গে আজকে আমি কথা বলেছিলাম। তো আইজি স্যারের কাছে আমাদের সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হলো যে খুলনাতে আমরা দেখেছি ইতিমধ্যে বেশ কিছু মাদক এবং বিভিন্ন ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কোনো আসামি ধরা পড়েনি। সম্প্রতি খুলনা থানায় প্রায় 2000 বোতলের মতো ফেন্সিডিল উদ্ধার হয়েছে, একটি গাড়ি সহ, সেখানে কোনো আসামি ধরা পড়েনি। তারপরে খুলনার গল্লামারি থেকে র্যাবের হাতে বেশ কিছু ফেন্সিডিল ধরা পড়েছে, সেখানে আমরা দেখেছি যে ওখানে গাড়ি উদ্ধার হয়েছে এবং একজন ড্রাইভারকে তারা আটক করেছে। কিন্তু মূল আসামিরা সবসময় কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আর খুলনা শহরে সম্প্রতি দিনের বেলায় পরপর বেশ কয়েকটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং সেখান থেকে কিন্তু কোনো টাকাও উদ্ধার হয় না এবং কোনো আসামিকেও সোহেল ভাই আপনাকে ধন্যবাদ। সম্প্রতি সোহেল ভাই আপনাকে ধন্যবাদ। আপনি কি মানে ইয়ের কথা বলছিলেন, আপনি নিশ্চয়ই জবাব দিবেন। হাসান ভাই, আমরা একটু আমাদের একজন দর্শক আহাদ, উনি বলেছেন যে মাননীয় আইজিপি ইনভেস্টিগেশন শেষ হয়নি, তাহলে অন্যদের গ্রেফতার করা হইলো কেন? কার্যবিধিটা একটু বুঝতে হবে। কার্যবিধিতে আছে অন্যদের গ্রেপ্তার করা হয়নি না, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়নি। যাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন হয়েছে তদন্তের স্বার্থে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদে সত্য উদ্ভাসিত হবে। সত্য উদ্ঘাটনের জন্য যেসব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে। এটা কিন্তু আমি মনে করি যে কোনো পিক এন্ড চুজ করা হচ্ছে অবশ্যই না, অবশ্যই না। এবং কোনো আমি মনে করি এখানে কোনো সুযোগ নেই বাংলাদেশে এখন। আপনাদের আমি বলে করি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে তৎপরতা, যে সতর্কতা এবং আমাদের উপর তাদের যে দৃষ্টিভঙ্গি এবং সচেতন দৃষ্টিভঙ্গি আমি বলবো, সেখানে কিন্তু উপেক্ষা করার কোনো ব্যাপার নেই। এমন কোনো ঘটনা যদি হয়ে থাকে সুনির্দিষ্টভাবে কিন্তু ইতিমধ্যে সেটা মিডিয়াতে আসতো আমি মনে করি, কারণ এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, এটা প্রতিফলিত হয়েছে মিডিয়াতে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া উভয় জায়গায় কিন্তু প্রতিফলিত হয়েছে। আমি মনে করি না যে এটা উপেক্ষা করা সম্ভব। আমরা খুলনার সোহেল মাহমুদের প্রশ্নটি নেওয়ার আগে একবারে সিলেটের আমাদের মাহবুবুর রহমানের প্রশ্নটি নিয়ে আসি। মাহবুবুর রহমানের প্রশ্নটি নেওয়ার আগে আমি একটু বলতে চাই যে মাহবুবুর রহমান আমাদের একজন দর্শক, ওনার নাম নাসির, তিনি বলেছেন যে যারা সিলেট এমসি কলেজে আগুন দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জনাব হাসান মাহমুদ খন্দকার নিশ্চয়ই এটা নিয়ে বলবেন। আমরা মাহবুবুর রহমানের কাছে আর কিছু শুনি যে সিলেটবাসীর প্রত্যাশা পুলিশ বাহিনীর কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। জনাব মাহবুবুর রহমান। ধন্যবাদ খালেদ ভাই। আমি আপনার মাধ্যমে আইজিপি মহোদয়ের কাছে দুটি বিষয় জানতে চাইবো। একটা বিষয় হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবতই দেখছি যে জামাত শিবিরের কর্মকাণ্ডে পুলিশ বাধা দিচ্ছে, তারা লুকিয়ে লুকিয়ে মিছিল সমাবেশ করছে। তো সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে যে পুলিশ তাদেরকে বাধা দিলেই তারা তাদেরকে ধাওয়া করছে, তাদের উপর আক্রমণ করছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে গত পরশুদিন যখন 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে কিন্তু মানে বিপুল সংখ্যক জামাত শিবির নেতাকর্মী ছিল, সেখানে কিন্তু পুলিশকে আমরা বাধা দিতে দেখিনি এবং কোনো ধরনের ঘটনাও ঘটতে দেখিনি। তাহলে আমার কথা হচ্ছে যে জামাত শিবিরকে রাজনীতি করতে বাধা দেওয়াটা কি আসলে রাজনৈতিক সিদ্ধান্ত না সরকারি কোনো সিদ্ধান্ত? এক। দুই হচ্ছে যে বিভিন্ন থানায় যে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় স্থানীয় এমপির বিবেচনা, স্থানীয় এমপির চাওয়া পাওয়াকে গুরুত্ব দেওয়া হয়। সে কারণে দেখা যায় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জবাবদিহি করার আগে সেটা স্থানীয় এমপির জবাবদিহিতায় সবসময় ব্যস্ত থাকে। এবং আপনি জানেন যে বিভিন্ন পুলিশ সুপার, এর আগে আমরা পত্রপত্রিকায় দেখেছি পুলিশ সুপাররা অনেকটা অসহায় হয়ে পড়েছেন যে ওসিরা তাদের কথা শুনছে না, স্থানীয় এমপির কথায়
তারা উঠা বসা করছে। জনাব মাহবুবুর রহমান, সেই কারণে আপনাকে ধন্যবাদ। উনি আমি তাহলে স্পষ্ট একটু, জি এই অল্প প্রশ্ন অল্প করে জি এই জবাব প্রশ্ন দিই। এই খুলনাবাসী উত্তর মানে সোহেল মাহমুদ এবং মাহবুবুর রহমানের উত্তরটা যদি আপনি একটু দেন, আমরা একটা বিরতি নিয়ে আসার পরে আমারও একটি প্রশ্ন আছে কিন্তু সিলেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে একজন দর্শক করেছেন নাসির, যে এমসি কলেজ যারা আগুন এমসি কলেজে যারা আগুন দিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। জনাব হাসান মাহমুদ খন্দকার, আপনার কাছে অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে। আমাদের একজন দর্শক তামিনা, উনি একটি মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি একটু শোনাচ্ছে যে পুলিশ কি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে দমন করতেই বেশি টাইম দিচ্ছে নাকি জনগণের সেবা করতে বেশি টাইম দিচ্ছে। এবং এই অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে আমার একজন কলিগ উনি তালাশটি উপস্থাপনা করেন জনাব মঞ্জুরুল করিম, উনি আমাদেরকে বলেছেন যে পুলিশ আগামী দিনে আরো বেশি জনগণের সেবা কম দিতে পারবে, কারণ তাকে তখন রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে এবং পথের ঝামেলা মেটাতেই বেশি ব্যস্ত থাকতে পারবে। আপনি যদি একটু আপনার প্রশ্নগুলি জবাব দিয়ে এই বিষয়ে একটু মন্তব্য করেন। আচ্ছা, প্রথমে আমি খুলনা সোহেল সাহেবের ব্যাপার যে প্রশ্নটা জানার বিষয়, সেই ব্যাপারে বলছি যে মাদকের ব্যাপারে বলেছেন, এবং ওনাকে আমি বলি যে মাদক আমাদের জন্য একটা বড় সমস্যা। মাদকের চোরাচালান, মাদকের অপব্যবহার, এবং খুলনা শহর এটা থেকে মুক্ত নয়, এবং সেখানে অবশ্যই মাদকের অপব্যবহার আছে। আমি ওয়াকিবহাল আছি বিষয়টি। এবং উনি আরেকটা বিষয়ে বলেছেন যে এর সঙ্গে যারা সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত এবং মূল অপরাধী, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারছি না কিংবা আইনের আওতায় আনতে পারছি না। এটা সম্পূর্ণভাবে সঠিক না। আবার আমরা একেবারে সবটাই করতে পেরেছি, সেটাও সঠিক না। আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আপনি সোহেল সাহেব শুনলে খুশি হবেন যে মাদককে আমরা এই মুহূর্তে 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছি, মাদকের অপব্যবহার এবং মাদকের চোরাচালান। এবং আমরা মনে করি এই মাদক থেকে অনেক ধরনের অপরাধ কিন্তু হচ্ছে, এবং অনেক ধরনের অপরাধের সম্পৃক্ততা আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সন্ত্রাসী তৎপরতাও কিন্তু মাদকের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। তো আমরা কাজ করে যাচ্ছি। খুলনার ব্যাপারে আপনি যেটা আমাকে তথ্য দিলেন, আমি এই ব্যাপারে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ নেব। এবং তার পাশাপাশি ছিনতাইয়ের কথা বলেছেন সাম্প্রতিককালের, আমার মনে হয় আপনি যে সময়ের কথা বলছেন তার আগে বোধহয় ভালো সময় ছিল, এবং একটা তারতম্য আপনি খুঁজে পেয়েছেন। তো এখানে ভালো সময় থেকে একটু অস্বাভাবিক সময়ে পড়েছেন, যে কয়েকটা ছিনতাই বোধহয় ওখানে হয়েছে। আপনার কথা মতো আমি ওখানে যে পুলিশ কর্তৃপক্ষ আছে, মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ, তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলবো। এবং আরেকটি বিষয় আমি বলি যে সরাসরি এই কথাটা বলা ভালো, এবং আপনি বোধহয় কোন পেশার সঙ্গে জড়িত আছেন আমি জানি না, উনি সাংবাদিক বোধহয়, সাংবাদিক। আপনি আমাদের মতোই খোঁজ খবর রাখেন। আপনাকে আমি এইটুকু বলতে চাই যে একেবারে ছিনতাই মুক্ত করতে পেরেছি খুলনা শহরকে, ঢাকা মহানগরকে, এটা আমরা কখনোই বলি না। তবে আমাদের তৎপরতা অব্যাহত আছে, খুলনাতেও তৎপরতা অব্যাহত থাকবে। আপনি যে সমস্যার কথা বলেছেন, আমি ওখানকার কর্তৃপক্ষকে অবশ্যই বলবো, এবং আমি আশাবাদী যে ইনশাআল্লাহ অবস্থার ইতিবাচক পরিবর্তন হবে। জি, সিলেট মাহবুবুর রহমান সাহেব সিলেট থেকে বলেছেন, একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন যে আমরা 18 দলের যে খুব সম্ভবত 12 তারিখে যে দেশব্যাপী একটা রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, কর্মসূচি ছিল, সেটা কিন্তু তারা পালন করেছে, এবং মোটামুটি ভাবে দেশব্যাপী এটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এবং আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। ঢাকা শহরে অনেকে দেখেছেন যানজট হয়েছে, সেটার অসহনীয় যানজট হয়েছে, তারপরে কিন্তু পুলিশ চেষ্টা করেছে জনসেবা দেওয়ার জন্য, এবং অনেকে কষ্ট করেছেন, তারপরে বড় ধরনের অঘটন ঘটেনি। আমাদের সহনশীলতার জন্য, ধৈর্যের জন্য এবং পেশাদারি মনোভাব নিয়ে পুলিশ কর্তৃপক্ষ দায়িত্ব পালন করেছেন। এবং একই ঘটনা সিলেটে হয়েছে, যার ফলে কিন্তু ওখানে কোনো অঘটন ঘটেনি। যে আমাদের দায়িত্ব পালনের জন্য হয়েছে। আবার যারা ওদিন ছিলেন 18 দলের যারা অংশগ্রহণকারী ছিলেন ওই জনসভায় বলেন, সমাবেশে বলেন, গণমিছিলে বলেন, সেখানে ওই রকম অপতৎপরতা হয়নি। এবং অপতৎপরতা হয়নি বলে পুলিশকে কিন্তু ওই রকম কোনো অ্যাকশনে যেতে হয়নি, কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়নি। কিন্তু আপনি যে ঘটনার কথা বলেছেন তার কয়েকদিন আগে সেখানে কিন্তু অবশ্যই অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, এবং যার ফলে পুলিশ তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে গেছে, এবং যাওয়ার পথে তাকে কিছু কিছু সময় কঠোর হতে হয়েছে। এবং যে কারণটা আপনি বললেন যে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা প্রয়োজনের নিরিখে
কোন সময় করব সেটা কিন্তু আমাদের বইয়ে লেখা আছে, জি। আমাদের আইনের বইয়ে লেখা আছে, আমরা সেভাবেই করি এবং সিলেটে কিন্তু আমি জানি সেইভাবেই করা হয়েছে। মানে এটার সাথে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত আমি মনে করি না এখানে রাজনৈতিক সিদ্ধান্তের কোনো ব্যাপার আছে। সিলেট এমসি কলেজ আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আমাদেরকে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, আপনারা সেই নিয়ন্ত্রণে রেখে জনসেবা করবেন। আমরা কিন্তু আমাদের উপর সেই দায়িত্বটাই পালন করি। সিলেট এমসি কলেজের আমি এমসি কলেজের আগে ওসি সাহেবদের বদলির ব্যাপারে সাহেবের উনি বদলির একটা ব্যাপারে, জি। কথা বলেছেন, এটা আমি আপনাকে বলি যে আপনি খোঁজ খবর রাখেন। এই ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি কিন্তু একটা বিভাগীয় ব্যবস্থা, বিভাগীয় আনুষ্ঠানিকতা, এখানে অন্যের প্রভাব কিন্তু আসার কথা না। এই ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি কিন্তু একটা বিভাগীয় ব্যবস্থা, বিভাগীয় আনুষ্ঠানিকতা, এখানে অন্যের প্রভাব কিন্তু আসার কথা না। অন্যের প্রভাব যদি আসে তাহলে আমি মনে করব সেটা একটা অনিয়ম হয়েছে। একজন জনসাধারণ সে যিনি হন, তিনি একজন নির্বাচিত গণপ্রতিনিধি হতে পারেন কিংবা সুশীল সমাজে একজন নাগরিক হতে পারেন, কিন্তু তিনি কিন্তু একজন কর্মকর্তা সম্পর্কে ভালো কথা বলতে পারেন যে এই ভদ্রলোক ভালো, আপনারা কেন এই ভদ্রলোককে ব্যবহার করছেন না, সেটা কিন্তু একটা কথা। কিন্তু তিনি যদি আমাকে বাধ্য করেন সেটা অন্য কথা। আমি মনে করি না যে বাধ্য করার কোনো ব্যাপার এখানে আছে, আর যদি ব্যাপার হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে একটা অস্বাভাবিক ব্যাপার হয়েছে, অস্বাভাবিক কর্মকাণ্ড হয়েছে, যেটা অবশ্যই সমর্থনযোগ্য না। আমি এটাই বলছি যে আমাদের এটা বিভাগীয় দায়িত্ব, আমরা যথাসাধ্যভাবে পেশাদারিত্বের সাথে এখানে যে আইনানুগ পথ আছে, বিধিবিধান আছে, সেই মোতাবেক কিন্তু আমরা করে থাকি। রাইট। আর হচ্ছে সিলেট এমসি কলেজ নিয়ে, এমসি কলেজে যে ব্যাপারটা এটা আমরা জানি এবং সেখানেও একটা অপরাধমূলক কর্মতৎপরতা কিংবা কর্মকাণ্ড হয়েছে, সেখানে মামলা হয়েছে, মামলা তদন্ত হচ্ছে। সুতরাং এখনই আমি বলবো না যে এখানে পক্ষপাত দুষ্ট হয়ে কেউ তদন্ত করছে, তদন্ত এখনো চলছে মামলার, এবং আমি আশা করি এখানে নীতি নির্ধারণী সিদ্ধান্ত হয়েছে। ওখানে যারা দায়িত্বশীল নীতি নির্ধারকরা আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। যেমন আমি একদম সুস্পষ্টভাবে বলি, মাননীয় অর্থমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সচেতন, উনি আমাদের সঙ্গে কথা বলেছেন। এই জন্য আসলেন যে তিনি সিলেটবাসী এবং তিনি কিন্তু দেখতে বলেছেন, এটা উনিও দায়িত্ব নিয়েই বলেছেন। উনি দেখতে বললে যদি আইনটা নিজস্ব পথে না 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 করতে পারে তার দায়িত্ব আছে, না তার সচেতনতার কথা আমি বলছি যে উনি বলেছেন এটা যেন ভালোভাবে ব্যবস্থা গ্রহণ, আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় পেশাদারিত্বের সাথে। আমি এই কারণেই বলছি যে বিষয়টাকে উনি আমাকে ব্যক্তিগতভাবে ব্যাপারটি বলেছেন এবং ব্যক্তিগতভাবে বলেছেন বলে আমি এটা বলছি যে একজন আইন প্রয়োগকারী সংস্থার প্রধানকে কিন্তু একজন নীতি নির্ধারক সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য উপদেশ দিচ্ছেন এবং কিছুটা সাজেশন দিচ্ছেন। আমি মনে করি এটা অবশ্যই একটা ভালো দিক। আমাদের একটি তথ্য না জানলেই না, সেটি হচ্ছে যে সাগররুনি হত্যার আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে সাগররুনি হত্যার তদন্তের মানে একটি রূপ পেতে, চূড়ান্ত রূপ পেতে। এখানে তো আমরা আগেও বলেছি যে সময় বেঁধে দিয়ে কিন্তু তদন্ত কার্যক্রম কোনোদিনই হয় না। এটা ঠিক যে আমরা এইখানে বোধহয় আমাদের দুর্ভাগ্য যে সাগররুনি হত্যা মামলা তদন্তটা অনেক প্রলম্বিত হচ্ছে, দীর্ঘদিন সময় লাগছে। আমি এখনো আশাবাদী এবং আমি আগেও বলেছি আমাদের কিন্তু এখানে আপনারা নিজেরাও জানেন আমাদের আগ্রহ, নিষ্ঠা, একাগ্রতা, নিরপেক্ষতা বলেন, পেশাদারিত্ব বলেন, কোনোটার কিন্তু কমতি নেই এবং যারা জড়িত আছে তারা কিন্তু একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এবং আমি এটুকুই বলবো যে সাগররুনির ব্যাপারে যত সময় দেওয়া হচ্ছে, যত অভিনিবেশ দেয়া হচ্ছে এখানে এবং যত অভিনিবেশ সহকারে এখানে দায়িত্ব পালন করা হচ্ছে, অনেক মামলার ক্ষেত্রে কিন্তু এ ধরনের গুরুত্ব দিয়ে কিন্তু তদন্ত হয়নি। আমি এই কারণেই বলছি যে এইরকম সম্মিলিত যে একটা প্রচেষ্টা, এইটার অবশ্যই একটা ইতিবাচক ফল আমরা পাবো। সেটা কিছুদিন পরে হলেও, কিছুটা দেরি হলেও আমি এ ব্যাপারে আশাবাদী। আরেকটি বিষয় সামনে আনা হচ্ছে বা অনেক দর্শক বলছেন, বিশেষ করে সিলেট থেকে অনেক দর্শক বলছেন যে আমরা একজন জলযুদ্ধ মানুষ ইলিয়াস আলী তাকে খুঁজে পাচ্ছি না অনেক দিন ধরে এবং পুলিশ তাকে মানে খুঁজে পাচ্ছে না কেন আসলে, বা খুঁজে পাওয়া কি আর কখনোই সম্ভব হবে না? আমরা এই কেনর উত্তরই আমরাও খুঁজছি আর কি, কেন উত্তর দেওয়ার জন্য কিন্তু আমরা সচেষ্ট আছি। আমরা এখানেও আমরা সক্রিয় আছি এখন এবং এখানে যেটা আইনানুগ ভাবে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, আমাদের উপর যেসব অর্পিত দায়িত্ব আছে সেগুলো কিন্তু আমরা পালন করছি। এবং আমি এটুকু বলবো যে এখানে কোনো কার্পণ্য করা হয়েছে কিংবা কেউ বলবে যে আমরা কাউকে
একেবারে নেতিবাচক একটা ভূমিকা পালন করেছে, এটা বোধহয় সঠিক না। এবং আমাকে যদি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে বলেন, আমি যেমন একজন নাগরিক হিসেবেও আমি সচেতনভাবেই বলবো যে অবশ্যই এখানে আমাদের যে আগ্রহ এবং নিষ্ঠা নিয়ে কাজ করা দরকার সেটা করছি। এবং আমাকে পুলিশ প্রধান হিসেবে যদি বলেন, অবশ্যই আমাদের যেসব সংশ্লিষ্ট ইউনিটগুলো আছে আমরা নিয়মিতভাবে তাদেরকে কিন্তু এইটা দেখতে বলছি এবং সেখান থেকে কিন্তু আমরা তথ্য নিই যে কতটুকু। এটা ঠিক, দুর্ভাগ্যবশত এখানেও আমরা তেমন কোনো দৃষ্টিগ্রাহ্য আপনার ফল দিতে পারিনি, তবে আমি আশাবাদী। 31 আগস্ট 2010 সালে আপনি দায়িত্ব নেওয়ার পরে মাদকের বিরুদ্ধে আপনাকে প্রায় একটি যুদ্ধ ঘোষণা করতে দেখেছি বিভিন্ন সময়, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পুলিশ সদস্য এই মাদকের সাথে জড়িয়ে পড়ছে, মাদক চোরাচালানের সঙ্গে মাদক পাচারের কাছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন, মানে যদি এক কথায় বলেন? হ্যাঁ, বিভিন্ন সময় আমি বলবো না, মুষ্টিমেয়, মানে মুষ্টিমেয় কয়েকজনই, কিন্তু কয়েকটা ঘটনা আমাদের সামনে আছে। সদস্য 1,50,000, জি। সুতরাং সেখানে মুষ্টিমেয় কিছু দুষ্ট সদস্যের স্খলন কিংবা ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতি, সেটাকে যদি খুব বড় করে দেখা হয় আমি মনে করি এটা ভুল হবে। আমরা বড় করে দেখব, কিন্তু আপনারা যদি গ্লাসের শূন্য অংশটাকে বেশি করে দেখেন, পূর্ণ অংশটাকে কম করে দেখেন, আমার মনে হয় ঠিক হবে না। আমি এই ব্যাপারে সচেতন আছি। হ্যাঁ, আমাদের স্খলিত চরিত্রের কিছু সদস্য আছে, তাদের স্খলন যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি একেবারে বলি যে আমরা কিন্তু এটাকে একটা মিশন হিসেবে গ্রহণ করেছি। আমরা যতটুকু পারছি আমরা কিন্তু এখানে আমাদের সর্বশেষ প্রশ্ন, এবং এর জন্য আমরা 30 সেকেন্ড মানে একটি বিষয় এটি জানতে চাইবো যে আপনি আইজিপি থাকা অবস্থায় দুজন স্বরাষ্ট্রমন্ত্রী দেখলেন, তো একজন খুব কম সময় দায়িত্ব নিয়েছেন, তো দিক নির্দেশনা এবং দর্শনের ক্ষেত্রে মৌলিক কি পার্থক্য তাদের মধ্যে আপনি দেখেন, খুব অল্প করে যদি বলেন? এরকম দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে আমি বলবো যে আমি কিন্তু একজন নির্বাহী, ওনারা কিন্তু নীতি নির্ধারক। তাদের চরিত্র বিশ্লেষণ করা, আমার মনে হয় আমি ওইভাবে কোনো মন্তব্যে যাব না। তবে এটা ঠিক যে আমার দায়িত্ব হচ্ছে একজন নীতি নির্ধারকের আইনানুগ নির্দেশনা পালন করা, এবং দুজনের কাছ থেকে আমি আইনানুগ নির্দেশনা পেয়েছি। নতুন যিনি এসেছেন তার কাছ থেকেও পাচ্ছি, যিনি চলে গেছেন তার কাছ থেকে পেরেছি, এবং আমরা চেষ্টা করেছি তাদের সেই সব নির্দেশনাগুলো আইনানুগভাবে পালন করার জন্য। আজকের অনুষ্ঠানে আপনার অনেক খোলামেলা আলোচনার জন্য, আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।